নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরো একবার স্বাগত। আজকে প্রভাতী দৈনিকগুলোতে একটা ছবি অনেকের হয়তো নজর কেড়েছে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে আলিঙ্গন আবদ্ধ অবস্থায়। একটু কাব্যিকভাবে বললে বলা যেতে পারে সোনিয়ার বাহুডোরে প্রায় বাঁধা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমার একটা অন্য চিত্রকল্প মনে পড়ছিল। এই বিধানসভা নির্বাচনের বেশ কিছু আগে যখন কেরলের রাজনৈতিক বৈরিতার জটিলতায় বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা হচ্ছে না, এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল, তখন কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি কংগ্রেসের যিনি রয়েছেন তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কাছে বারবার দৈত্য করা হয়েছিল যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিছু আসনের বিনিময়ে, যেটা মূলত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের একাংশে আর বিক্ষিপ্তভাবে দু একটা কোনো নির্বাচনী সমঝোতায় আসতে রাজি হয়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কংগ্রেসকে কোনো প্রয়োজন তৃণমূল কংগ্রেসের নেই, এই রাজ্যে বিজেপিকে ঠেকিয়ে দিতে তারা একাই যথেষ্ট। ওই অনেক ছোটবেলায় সংস্কৃতে একটা শ্লোক পড়তাম আমরা, যে চক্রবর্ত পরিবর্তনতে সুখানি দুখানি চ। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই শুক্তি রত্নাবলীর শ্লোক পড়েননি, আর যদি মমতা অতীতে পড়েও থাকেন নিশ্চিতভাবে ভুলে গিয়েছিলেন। আজকের এই ছবি বিভিন্ন কাগজের প্রথম পাতায় দেখে অথবা অন্যান্য ভিতরের পাতাতেও দেখে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তিটি মনে পড়ছিল। আর এখন তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় পৌঁছেছে এটা আপনারা সকলে জেনে গিয়েছেন। তার পুনরাবৃত্তি করে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমি খালি একটা কথা আমার সামাজিক মাধ্যমে, আমার ব্যক্তিগত ফেসবুকের পোস্টে বলেছিলাম, যে যারা তৃণমূল কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন, তারা জেনে রাখুন তৃণমূল কংগ্রেস যদি বিজেপির কাছে পরাজিত হয় তাহলে আপনার ভোটের আঙুলের কালি শুকোনোর আগেই এই তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যাবে এবং দেখবেন যাদের উপর রাগ করে আপনি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছেন তারা গিয়ে বিজেপির কোলে উঠে পড়েছে, এবং এটা ঘটবে আপনার ভোটের আঙুলের কালি শুকোনোর আগে। আপনি দেখুন আমার কালি ভোটের আঙুলে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এখনো বিরাজ করছে স্বমহিমায়, এবং আমার যা ধারণা তার থেকেও দ্রুততার সঙ্গে তৃণমূল কংগ্রেস কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। রাজ্যের বিধানসভার পরিষদীয় দলে এবং গতকাল দিল্লিতে লোকসভায় কি ঘটেছে আপনারা জানেন, যাকে বলে একে একে নিভিছে দেউটি। শেষ আমার কাছে যা খবর, মমতার সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা ৮, সাংসদের সংখ্যা ৭। সেটাও শেষ পর্যন্ত হারাধনের 10টি ছেলের মতো কোথায় গিয়ে দাঁড়াবে এটা বোঝা যাচ্ছে না। তবে আমার সামান্য রাজনৈতিক জ্ঞান যেটা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্র্যান্ড ভ্যালু যেটুকু টিকে আছে, আর বিজেপি সরকার যেরকম আক্রমণাত্মক ভঙ্গিতে গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাতে যে জনতা কোনোভাবেই বামপন্থীদের দিকে যেতে রাজি না, যে কোনো কারণেই হোক, তাদের সহানুভূতি হয়তো কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরতে শুরু করতে পারে। বিশেষত যদি দেখা যায় যে সামাজিক যে সমস্ত প্রকল্প ছিল, লক্ষ্মী ভান্ডারের মতো, স্বাস্থ্যসাথীর মতো, এগুলোকে রিপ্লেস করে নতুন বিজেপি সরকার যে সমস্ত প্রকল্প আনছে, তাতে উপভোক্তাদের যে নেট, অর্থাৎ কারা পাবে এবং কারা পাবে না, সেক্ষেত্রে যদি একটা বিরাট সংখ্যক মানুষ
উপভোক্তা নেটের থেকে তালিকার থেকে বাদ পড়ে যায় বিভিন্ন ক্রাইটেরিয়াতে, তাহলে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো ছিল, এইরকম একটা অনুভূতি খুব দ্রুত একটা কাউন্টার কারেন্ট শুরু হতে পারে। বিশেষত যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গী একদম আক্ষরিক অর্থে তৃণমূল স্তর পর্যন্ত যারা জোড়া ফুলের ফ্ল্যাগ নিয়ে দাপিয়ে বেড়াতো, উপরতলায় তো যেটা ঘটছে সেটা মিটিং টিটিং করে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে হচ্ছে। হৃত তৃণমূল, ধৃত তৃণমূল যারা বিভিন্নভাবে বিজেপির সঙ্গে সমঝোতায় পৌঁছচ্ছেন এবং প্রকাশ্যে সেটা। কিন্তু নিচের তলায় শ্রমিকবাবু যাই বলুন না কেন, এই তৃণমূল কংগ্রেসের যারা এতদিন জালিমের রাজত্ব চালিয়ে এসেছেন, জুলুমের রাজত্ব চালিয়ে এসেছেন, তারা অনেকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে বিজেপির মধ্যে ঢুকে পড়তে শুরু করেছে। যদি এটা কেউ অস্বীকার করেন তাহলে আমি এলাকা ধরে ধরে বিভিন্ন কালু বিল্লু লাল্লু ফুলুদের নাম দিয়ে দিতে পারি। খবর সামান্য কিছু হলেও আমরাও রাখি। তো আমার মূল বক্তব্য যেটা, ৭৭-এ ইন্দিরা গান্ধী বিপুলভাবে গোটা দেশে পরাজিত হওয়ার পর ৭৮-এ চিকমাগুড়ারে কর্ণাটক থেকে উপনির্বাচনে জিতেছিলেন, ৮০-তে ৩০০-র বেশি আসন নিয়ে ফেরত এসেছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সম্পূর্ণ ভেঙে পড়া কাঠামোটা নিয়ে ইন্দিরা গান্ধী হয়ে উঠতে পারবেন এরকম মতো দুরাশা পোষণ করি না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, অভিষেকের কথা ভুলে যান, উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। শুভেন্দু অধিকারীর ওই একটা কথা আমি সহমত যে তিনি প্যারাসুটে করে নেমে আসা একটা নেতা। এখন প্যারাসুটের নেতা, প্যারাসাইট নেতা, এদের কথা আপাতত যদি ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তার সামনে আপাতত কংগ্রেসের আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আজকের বিভিন্ন কাগজের যে ছবি সেটা স্পষ্টত প্রতীয়মান। তার থেকেও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় লং রানে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তার যেটুকু আয়ু আরো অবশিষ্ট আছে, এখনো তিনি যথেষ্ট সচল আছেন, তাকে সরাসরি তার দলটাকে গুটিয়ে কংগ্রেসে ফিরে যেতে হবে। না হলে পারে সিপিএম এর যে সাংগঠনিক কাঠামো, বামেদের যে সাংগঠনিক তৎপরতা, বিজেপি বিরোধী শক্তি হিসেবে আর কোনো স্পেস অন্য কারুর কাছে থাকবে না। তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা ভাবছেন, বিধায়করা ভাবছেন যে তারা একটা বাফার, যেটা বিজেপি তাদেরকে ব্যবহার চেষ্টা করছেন, তাদেরও পায়ের নিচে কোথাও কোনো মাটি নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একমাত্র রাস্তা, তিনি যদি তার যাবতীয় ইগো বিসর্জন দিয়ে এবং অবশ্যই অভিষেকের রাজনৈতিক ভবিষ্যতের কথা আপাতত ভুলে গিয়ে কংগ্রেসে ব্যাক করতে রাজি হন। দেখুন, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেস আঞ্চলিক স্তরে ভাঙেনি এরকম নয়, একাধিকবার ভেঙেছে। আমাদের পশ্চিমবঙ্গে অজয় মুখার্জি প্রথম কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন। তার সঙ্গে তদানীন্তন এখানকার যে কংগ্রেসী মাতব্বররা ছিলেন তাদের সঙ্গে মতান্তর এবং মন্বান্তরের পরিণতিতে অজয় মুখার্জি, যিনি প্রবাদ প্রতিম নেতৃত্ব ছিলেন, আগস্ট বিপ্লবের নেতা ছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম মুখপাত্র ছিলেন, তিনি পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে বেরিয়ে এসেছিলেন 60-এর দশকে, গত শতকে, যে আমার অভিশাপে তোমাদের কংগ্রেস এ রাজ্যে ধ্বংস হবে। তো সেই অজয় মুখার্জি বাংলা কংগ্রেস করেছিলেন যুক্তফ্রন্টে, মানে সিপিআই সিপিএম এর যে দুটি ফ্রন্ট, তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করেছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনবারের জন্য। শেষ পর্যন্ত কিন্তু তিনি বাংলা কংগ্রেসকে তুলে দিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে বাংলা কংগ্রেস মিশে গেছিল। প্রণব মুখার্জির মতো নেতৃত্ব, যারা পরে আপনারা নতুন প্রজন্ম অনেকে চেনেন একমাত্র কংগ্রেসের নেতা হিসেবে, সেই প্রণব মুখার্জিও রাজনৈতিক উত্থান কিন্তু শুরু হয়েছিল বাংলা কংগ্রেসের একজন তরুণ তুর্কি মুখ হিসেবে।
পরে বাংলা কংগ্রেস মিশে গেছে। আমরা 87-তে এসে দেখেছি প্রণব মুখার্জি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করেছিলেন 1986 সালে রাজীব গান্ধীর সঙ্গে মতান্তরের পরিণতিতে। 87 সালের বিধানসভা নির্বাচনে প্রায় সব আসনে প্রার্থী দিয়েছিলেন দাঁড়িপাল্লা চিহ্নে, কিন্তু কোথাওই সুবিধা করতে পারেননি। পরবর্তীকালে তিনি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তুলে দিয়ে কংগ্রেসে ব্যাক করেন। এবার কেউ বলতে পারেন যে না, প্রণব মুখার্জিরা তো সাফল্য পাননি, কিন্তু অজয় মুখার্জিরা পেয়েছিলেন, ক্ষণস্থায়ী হলেও পেয়েছিলেন। মমতা ব্যানার্জি সাফল্যটা দীর্ঘস্থায়ী, 15 বছরের। তারও আগে উনি যখন 98-তে দল ভাঙেন, প্রায় 13 বছর তিনি বিরোধী মূলস্রোত হিসেবে বেঁচে থাকতে পেরেছিলেন। এখন দেখুন, তার উদাহরণে আছে তামিল মানিলা কংগ্রেস চিদম্বরম তৈরি করেছিলেন এবং কিছুটা সাফল্যও পেয়েছিলেন, পুরো অস্বীকার করার মতো নয়, ব্যাক করেছেন। নারায়ণ দত্ত তেয়ারিরা একটা সময় উত্তরপ্রদেশে হার্টল্যান্ডে কংগ্রেসকে ভেঙেছিলেন, নতুন কংগ্রেস তৈরি করেছিলেন, ফেরত গেছেন। সুতরাং ইতিহাসে অজস্র নজির রয়েছে যেখানে কংগ্রেস থেকে আঞ্চলিক শক্তি হিসেবে বেরিয়ে যাওয়ার পর তারা ফের মূল কংগ্রেসে ফিরে এসেছেন এবং রাজনীতিতে সক্রিয়ভাবে উজ্জ্বলভাবে থেকেছেন। তার অন্যতম নজির প্রণব মুখার্জি, তার অন্যতম নজির চিদম্বরম, এরকম আরো অজস্র নাম করা যায়। এবং আগামী দিনে এনসিপি, যারা মহারাষ্ট্রের সাফল্যের সঙ্গে বিকল্প কংগ্রেসের একটা জায়গা তৈরি করতে পেরেছে, তারাও যদি শারদ পাওয়ার পরবর্তী দিনগুলিতে কংগ্রেসের সঙ্গে মার্চ করে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। এখন এখানে একটা কথা আছে যে রাহুল গান্ধী যতই বলুন না কেন কেবলমাত্র ভোট চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে, আমার নিজের ধারণা অধীররা ইতিমধ্যে সক্রিয়ভাবে নিজেরা উদ্যোগ নিয়ে রাহুল গান্ধীকে এই তথ্যটা পৌঁছে দিয়েছে যে শুধুমাত্র ভোট চুরি নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মূলত দুর্নীতির অভিযোগে, স্বজন পোষণের অভিযোগে, কারচুপির অভিযোগে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল, এই নির্বাচনে তারও প্রতিফলন ঘটেছে। সুতরাং কংগ্রেস যে এক্ষুনি দুবাহু বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারা ওই ছবিতে আলিঙ্গনের যে ছবিটা দেখছেন, অতটা তৎপরতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরিয়ে নেবেন, এটা আমার ধারণা নয়। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে, যেটা একটা সাইজেবল সেকশন, রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দরজা খোলা রাখবার কথা। বিশেষ করে সোনিয়া গান্ধী, যার এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যথেষ্ট দুর্বলতা, এটা ভাবনা চিন্তা করা শুরু করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা আঞ্চলিক দলে সর্বেসর্বা হিসেবে তিনি যা লিবার্টি এনজয় করেছেন, সেটা তিনি এতদিন পরে এসে দল ভেঙেছেন 1998-তে, এটা 2026, তিনি যে তার নিজস্ব সিদ্ধান্তে চলবার যে প্র্যাকটিস তৈরি করেছেন, তিনি তার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ভাইপোকে তুলে আনবার যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন, এই সব কিছুকে ত্যাগ করে হাইকমান্ডের নেতৃত্বাধীন একটি দল, যার শেষ অবধি নির্ধারিত হয় দিল্লি থেকে, এবং টু বি স্পেসিফিক গান্ধী পরিবারের ইচ্ছে অনিচ্ছে যেখানে এখনো প্রায় শেষ কথা, সেটাতে কতটা নতুন করে অ্যাডজাস্ট করতে পারবেন সে বিষয়ে অবশ্য আমি নিজেও সন্দিহান। কিন্তু এই স্টোরির বটম লাইন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সঙ্গে না মার্চ করেন, তার অবশিষ্ট যেটুকু অনুগত শক্তি রয়েছে তাদেরকে নিয়ে, তাহলে পারে কিন্তু রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত নিষ্প্রভ হয়ে পড়বেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনারা যারা আমাদের এই সাবস্ক্রাইবটা বিকল্প সংবাদ মাধ্যমে ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা জানেন এর জন্য আলাদা কোনো পয়সা লাগে না। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে খুব ভালো থাকবেন।